আর্ট ব্যাপক অর্থে এটা কখনোই এরকম একটা 1 ঘন্টার মধ্যে কিছু বলা সম্ভব নয়, বা এটা নিয়ে খুব একটা বোঝানো সম্ভব নয়। একটা ধারণা দেয়া যেতে পারে। আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে মূলত এর সঙ্গে থিয়েটারটা কি করে আহ, পথ চলেছে। অর্থাৎ আমি সেই জন্য মডার্ন আর্ট মুভমেন্টটা থেকে শুরু করেছি, নাহলে মানে ইনফ্যাক্ট আর্ট নিয়ে কোনো কথা বলতে গেলে সে একদম আমাদের মানে নোম্যাডিক সিভিলাইজেশন থেকে আরম্ভ, নোম্যাডিক তারপরে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন থেকে আরম্ভ করে মানে পরপর গ্রিক, রোমান, বাইজেন্টাইন, ইসলামিক, রেনেসা, বারুক, রোকো, মানে এর একদম রোমান্টিক পিরিয়ড পর্যন্ত বলতে হয়, এর আগে আগের পিরিয়ড পর্যন্ত। আমি ঠিক রোমান্টিক পিরিয়ডের আগে বা নিও ক্লাসিক রোমান্টিক পিরিয়ডের ঠিক পর থেকে শুরু করছি। তার কারণটা হচ্ছে যে যেহেতু আমরা আমাদের পুরো যে আগের যে অ্যাপ্রিসিয়েশন অফ আর্ট বা ডিজাইন, এগুলো মূলত আধুনিক শিল্পকলার সঙ্গে সংযুক্তিকরণের অ্যাসোসিয়েশনটা তৈরি করেছি আগেরটাতে। সেই জন্য আমি এটা এমন নয় যেটা শিল্পের সম্পর্কে পুরোটা গোড়াটা বলছি বা আর্ট সম্পর্কে গোড়াটা বলছি, তা নয়। আমি যেখান থেকে আমাদের আধুনিক ভাবে দেখার, আধুনিক শব্দটাও খুব ভেগ, আধুনিক প্রতিটা সময় আধুনিক শব্দটা, মডার্ন শব্দটা বদলে বদলে যায়, আজকে যেটা আধুনিক কালকে সেটা আধুনিক নয়। তো যাই হোক, তবুও যেখান থেকে আমাদের এই আমাদের আমরা সাইন্টিফিক্যালি একটা জিনিসকে বিশ্লেষণ করতে পারি বা জায়গাটাকে বোঝার চেষ্টা করতে পারি, আমি ঠিক সেইখান থেকে ফর্মটাকে ধরার চেষ্টা করেছি। তারই ফর্মগুলো এখানে লেখা আছে। মানে আমরা একদম রিয়েলিজম থেকে আরম্ভ করে সাররিয়ালিজম অব্দি একটা জার্নি করব। সেই জার্নিটার সঙ্গে থিয়েটারটারও আমার একটা অ্যাসোসিয়েশন আছে। সেটারও যে পড়াশুনো হবে, আমি বলছি যে এই আজকে যেটা বলবো তার যে পড়াশুনোর পার্টটা থাকবে, নিজেদেরকে পড়াশুনো মানে হচ্ছে নিজেদেরকে জানা, নিজেদেরকে বোঝা, বিষয়টার সঙ্গে অ্যাসোসিয়েশন তৈরি করা, সেটা কিন্তু নিজেকেই করতে হবে। আমি পথ বলে দিচ্ছি খালি, যে কিভাবে পড়া যেতে পারে, কিভাবে একটা জিনিসকে দেখা যেতে পারে, থিয়েটারের সঙ্গে কিভাবে সেটাকে অ্যাসোসিয়েট করা যেতে পারে। বাকিটুকু কিন্তু সেটা সম্ভব নয় আমার পক্ষে। তো সেই জন্য আহ, আমাদের প্রথম স্লাইড যেটা রয়েছে সেটা জাস্ট আমরা যেগুলো নিয়ে আলোচনা করব আজকে, সেইগুলোর কিছু ছবি আমি দেখিয়ে বোঝানোর চেষ্টা করব যে এর সঙ্গে থিয়েট্রিক্যাল ফর্ম গুলো কি করে বদলাতে বদলাতে গেছে। তো প্রথমে আমরা যাই রিয়েলিজমের কনসেপ্ট নিয়ে। এর আগে যে আমাদের নিও ক্লাসিক বা রোমান্টিক পিরিয়ডের যে পেইন্টিং ছিল, তার থেকে এখানে পেইন্টিং এর ধরনটা অনেক বদলে গেল। এই ছবিটা সবাই দেখতে পাচ্ছে তো, গ্লিনার্স, যেটা মিলের একটা ছবি। তো এই যে ছবিটা, এটা যদি আমরা খুব খেয়াল করে দেখি, এখানে থেকে আমাদের ওই আমাদের রুল অফ থার্ড দেখতে পাবো আমরা। যদি গোল্ডেন রুল আমি বলি, যা গোল্ডেন রুলটা যদি নিজের একটু পড়াশোনা করে নেয় খুব ভালো। আমাদের গোল্ডেন রুল বলেও একটি বস্তু আছে। তো সেটা যদি সেগুলো সমস্ত অ্যাপ্লিকেশন পার্ট গুলো আমরা এখানে এই ধরনের পেইন্টিং এর মধ্যে দেখতে পাই। এবং সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে একটা চেঞ্জেস আসতে থাকে আগের ফর্ম থেকে। সেই চেঞ্জটা হচ্ছে এইটা, যে সেটা হচ্ছে একটা একদম জ্যান্ত হতে হবে পুরো জিনিসটা। আগে যে ছবিটা আমরা দেখলাম, সেই ছবিটাতে সমস্ত জ্যান্ত মানুষরা রয়েছে এবং সাবজেক্ট হিসেবে আগের যে ক্লাসিক্যাল ফর্মের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট থেকে বেরিয়ে আসছে এসে কমন ম্যান এখানে একটা সাবজেক্ট ওরিয়েন্টেশনে আর্টিস্টরা দেখছেন। এবং প্রায় একটা মানে প্রতিদিনের জীবনযাপনের চিত্র উঠে আসছে ছবির মধ্যে দিয়ে। সেইটা এই রিয়েলিস্টিক পেইন্টিং এর ক্ষেত্রে আমরা দেখতে আরম্ভ করলাম। এবং পরপর যদি আমরা ছবি দেখি, তাহলে আমরা দেখব যে উৎসব কুবরের তো বিখ্যাত ছবি এগুলো। এটা এটা একদম একটা একটা ডেইলি লাইফ, তার একদম রিয়েলিটি, তার লাইট সোর্স, একদম রিয়েলিস্টিক ক্লোথ, যতটা সম্ভব, যতটা বাস্তব বলে আমরা মনে করছি, একদম ট্রু টু লাইফ। মানে তখনও মাথায় রাখতে হবে, তখনও ফটোগ্রাফির ইয়ে আসেনি। এবং এটা একটা প্রায় একটা মানে প্রতিচ্ছবি তৈরি করার পৃথিবীর, সেইটার একটা চেষ্টা পেইন্টারদের মধ্যে শুরু হয়ে গেল। যেমন পরের ছবিটা যেটা রেখার ছবি, এটাও তাই। এটা একদম ট্রু টু লাইফ। ছবিটার প্রত্যেকটা রিফ্লেকশন
আমরা যদি খুব রিফ্লেকশন পয়েন্ট, যেটা ফ্লোর রিফ্লেকশন যেটা বলি, ফ্লোর রিফ্লেকশনস গুলো আমরা দেখতে পারি। একটা পাতা, সেই পাতাটাও কত নিখুঁত ভাবে অর্ধেকটা ইয়ে হয়ে রয়েছে, শুকিয়ে গেছে, অর্ধেকটা জ্যান্ত যে ইয়েটার মধ্যে রাখা হয়েছে, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে নিখুঁত ডিটেল একটা রিয়েলিস্টিক স্পেসের মধ্যে আনার কাজটা তখনকার শিল্পীরা করছেন। 19th সেঞ্চুরির একদম ঘোরার জায়গাটা, শেষের জায়গাটা, এটা গুস্তাভ ক্লুবের আরেকটা বিখ্যাত ছবি। ডিটেল ছবিগুলো খালি দেখতে হবে। একটা রিয়েলিস্টিক ছবিকে যখন আমরা চিনবো কি করে, আমরা এই ডিটেল গুলো দেখবো, একটা ডেইলি লাইফে ট্রু টু লাইফ দেখবো, এবং তার মধ্যে যে ডিটেল গুলো রয়েছে সেটা কতটা নিখুঁত ভাবে রয়েছে। ইউজ অফ লাইট, লাইটটাকে কত ন্যাচারালিস্টিক লাইট, তার সোর্স অফ লাইট বোঝা যাচ্ছে যে কোথা থেকে আলো এসে পড়ছে। যদি আমরা খুঁটিয়ে দেখি তো প্রত্যেকটার সোর্স অফ লাইট গুলোকে খুব ইম্পর্টেন্ট ভাবে প্রায়োরিটাইজ করা হয়েছে। যেমন এই ছবিটাতেও আছে, পরে একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটাও, রেপিনের ছবিটার ক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলে দেখবো যে কত রকমের সোর্স অফ লাইট, এবং সবই ওই রিয়েলিস্টিক সোর্স অফ লাইট কে অ্যাসোসিয়েট করা হয়েছে। যে দরজা খুলে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, তার পেছনের একটা লাইট সোর্স আছে, আবার পাশের যে জানলা রয়েছে কাঁচের, সেখান থেকে একটা আলো আসছে, সেই আলোটা আবার দেওয়ালে যখন রিফ্লেক্টেড হয়েছে তার একটা আলো আসছে। আবার একদম ছবির ডান দিকের নিচের একটা একটু ডার্ক স্পেস তৈরি হয়েছে, পেছনে ডেপথ তৈরি হয়েছে, কোনার দিকটাতে একটু একটু অন্ধকার, ফ্লোর একটু রিফ্লেক্টেড। এই এতগুলো ডিটেল যদি আমরা খুঁটিয়ে দেখি সেটা ওই একদম ট্রু টু লাইফের দিকে, এবং একটা কোথাও একটা মোমেন্টকে ক্যাপচার করা হচ্ছে। আমরা যদি দেখি যে ইটস জাস্ট লাইক এ ফটোগ্রাফিক মোমেন্ট। আমরা যদি দুজন বাচ্চার, তাদের দুজনের রিয়াকশনস, পেছনের আরেকজন ভদ্রমহিলা বসে আছেন তার রিয়াকশনস, এর তাকানো, দুজনের তাকানো, বডি মুভমেন্ট, মানে কোনো একটা অ্যাকশনকে সিজ করে দেওয়া হচ্ছে। আমরা আগের ছবিটাও দেখেছি, যে কুবরির ছবিটাকে দেখেছি, তার সেখানেও একটা অ্যাকশনকে সিজ করে দেওয়া হচ্ছে। তো এই ডিটেল গুলো আমরা মাথায় রাখলে আমরা রিয়েলিস্টিক পেইন্টিংটাকে আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, এটা তাহলে রিয়েলিস্টিক পেইন্টিং। তো এর সঙ্গে থিয়েটারটার কিভাবে সংযোগ, মানে থিয়েটারটার ঘটনাটা কি ঘটলো? ব্যাপারটা হচ্ছে যে একদম 19th সেঞ্চুরির শেষের দিকে একই রকম ভাবে থিয়েটারে এই ঘটনা ঘটতে আরম্ভ করলো, এবং সেটা ঘটলো প্রথমে, মানে প্রথম ওই রকম ভাবে বলবো না, এটা জার্মানিতে সেক্স মেইনিনজেন একজন ইয়ে ছিলেন, ছোট ডিউক, জার্মানির তো ছোট ছোট তখন রাজ্য ছিল, তার ডিউক ছিলেন মেইনিনজেন। তো উনি খুব থিয়েটার পাগল লোক ছিলেন, উনি প্রথমে সেক্স মেইনিনজেন কোম্পানি তৈরি করেন। এখানে এই প্রথম একটা, এই যে তার আগে পর্যন্ত আমরা এইটা আমি অর্পিতাকে বলছিলাম, সমস্যাটা এইখানে হয় যে আগের থিয়েটারটা কি ছিল। এই আগের থিয়েটারটারও ইতিহাস কিন্তু প্রত্যেককে পড়ে নিতে হবে। মানে একদম ইউরোপিয়ান থিয়েটারের ইতিহাস যদি আমরা খুঁটিয়ে পড়ি, আমরা একদম গ্রিক রোমান থিয়েটার থেকে আরম্ভ করে এর পর্যন্ত, এখানে এর ঠিক আগে পর্যন্ত কিন্তু আমাদের ওই মানে আফটার ইতালিয়ান রেনেসাঁসের ঠিক পরের থিয়েটারটা একটা ক্লাসিক্যাল থিয়েটার ফরমেশন হয়ে রয়েছে কিন্তু সারা পৃথিবীতে, মানে আদার দ্যান দ্য এশিয়ান কান্ট্রিজ। সেইটার থেকে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। গিয়ে তখন একটা 3 ডাইমেনশনাল ডেপথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং ক্রাউড নিয়ে কাজ করার চেষ্টা করা হচ্ছে, রিয়েল লাইফ স্পেস একটা বিল্ড করার চেষ্টা করা হচ্ছে। মাথায় রাখতে হবে যে এই সেক্স মেইনিনজেনকে কোম্পানির প্রোডাকশন দেখে, সে হ্যামলেট হোক বা রেকুন হোক, এই প্রোডাকশন দেখে কিন্তু দুজন খুব ইন্সপায়ার্ড হয়েছিলেন। তার মধ্যে একজনের নাম হচ্ছে আন্দ্রে আতোয়া, যেটা ফ্রান্সের, আর হচ্ছেন স্তানিস্লাভস্কি। তো দুজনেই এই 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 যে প্রথম যে থিয়েটারটা, যেটা এটা মাথায় রাখতে হবে যে এইখানে সারা পৃথিবী জুড়ে কিন্তু তখন পেইন্টিং এর ক্ষেত্রে একটা রিয়েলিস্টিক পেইন্টিং এর জায়গা যেমন আছে, আবার সেখান থেকে কিন্তু পরে দেখবো যে এইগুলো কিন্তু একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে এরকম নয়। এটা কিন্তু মাথা থেকে তাড়াতে হবে। এ কিন্তু সব ওভারল্যাপ করে গেছে, মানে এটা শেষ হয়েছে তারপর ওটা শুরু হচ্ছে, এরকম কিন্তু বিষয়টা নয়। আমরা খালি সময়কালগুলোকে চিহ্নিত করে নেব
যে কি কি ফর্ম সেই সময় ইভলিউশনের স্পেসে গেছে, তাতে করে সেই সময় থিয়েটারটা বুঝতে সুবিধা হয়। কারণ আমাদের এখানে যে থিয়েটারটা এসেছে মাথায় রাখতে হবে, সেই থিয়েটারটা কিন্তু কখনোই এই থিয়েটারটা নয়। মানে আমাদের জার্মানি বা ফ্রান্সের বা রাশিয়ার কলোনি আমাদের ভারতবর্ষ হয়নি, আমাদের ভারতবর্ষ হয়েছিল একটা ইংল্যান্ডের কলোনি। এবার ইংল্যান্ডের সেই সময়কার যে থিয়েটারটা, সেই থিয়েটারটা কিন্তু এই থিয়েটারটা নয়। সেই থিয়েটারটা কিন্তু একদমই এলিজাবেথীয় থিয়েটার, এবং সেটা মানে তখন একদম মানে বলা যেতে পারে যে মানে সব থেকে খারাপ সময় ইংল্যান্ডের থিয়েটারের। মানে এত এত খারাপ থিয়েটার প্রোডাকশন হচ্ছে, যেটাকে ক্লিশেড প্রোডাকশন হচ্ছে। সেই খারাপ একটা বাজে প্রসিনিয়াম থিয়েটার কিন্তু আমাদের এখানে ভারতবর্ষে এসেছিল। তার সঙ্গে আমাদের ইন্ডিয়ান থিয়েটার ধাক্কা খেয়েছিল। যদি এই থিয়েটার গুলো এসে ধাক্কা খেত তাহলে সেটা সম্পূর্ণ আলাদা হতো। সেই জন্য ওই আমাদের থিয়েটারটা ওই থিয়েটারটার সঙ্গে ধাক্কা খাওয়ার বহু বছর পরে, যখন এই ধরনের থিয়েটার প্রথম পশ্চিমবঙ্গে হচ্ছে, শিশির কুমার ভাদুরী প্রথম যখন সীতা করছেন, তখন কিন্তু সারা পৃথিবী জুড়ে থিয়েটারের ক্ষেত্রে বড় পরিবর্তন হয়ে গেছে। তখন কিন্তু মানে ওদিকে ব্রেকড মেয়ার হোল্ড কাজ করছে না। অর্থাৎ মাথায় রাখতে হবে যে একটা কলোনি কি করে আমাদের একটা থিয়েট্রিক্যাল ফর্মকে প্রভাবিত করে। সেই যে বড় ন্যারেটিভটা আছে আমাদের, আমরা যখন এখানে কাজ করতে যাব থিয়েটার নিয়ে, তখন কিন্তু সেই ইতিহাসটা আমাদের বুঝে নিতে পারলে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা বুঝতে পারার একটা সুবিধা তৈরি হয়। ফিরে আসি আতোয়ার ক্ষেত্রে। আন্দ্রেয়া তো খুব ইন্টারেস্টিং একজন ভদ্রলোক। আমি মনে করি যে থিয়েটার লিব্রে যে কাজটা করেছিল সেই সময়, সেটার একটা বড়, আমরা এই যে রিয়েলিজম ন্যাচারালিজমের কথা বলছি, এখানে অনেক কোশ্চেন উঠে আসে। যে আমি অনেককেই বলতে শুনেছি যে ইনফ্যাক্ট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রিয়েলিজম এন্ড ন্যাচারালিজম, বা রিয়েলিস্টিক থিয়েটার ন্যাচারালিস্টিক থিয়েটারের মধ্যে ডিফারেন্সটা কি? এ কিন্তু সূক্ষ্ম সুতোর মধ্যে ঝুলে আছে। রিয়েলিস্টিক ন্যাচারালিস্টিক থিয়েটারের কখনো মিলেমিশে গেছে, কিন্তু আমরা কতগুলো বেসিক ডিফারেন্স আমরা তৈরি করতে পারি। মানে ন্যাচারালিস্টিক থিয়েটারটাকে বলা যেতে পারে রিয়েলিস্টিক থিয়েটারের একদম চূড়ান্ত ফর্ম। মানে মেইন ইঞ্জিনরা যে কাজটা করেছিলেন সেটা কিছুটা রিয়েলিস্টিক থিয়েটারের ধাঁচে, কিন্তু আন্দ্রে আতোয়া থেকে যেটা শুরু হতে আরম্ভ করলো সেটা ন্যাচারালিস্টিক। তাহলে রিয়েলিস্টিক আর ন্যাচারালিস্টিক এর ডিফারেন্সটা কোথায়? বেসিক ডিফারেন্স যদি আমি বলি, যে ন্যাচারালিস্টিক থিয়েটারটা ওই এমিল জোলা সে সময় একটা প্রবন্ধ লিখেছিলেন। এমিল জোলা আবার ডারউইনের যে তত্ত্ব, সেই তত্ত্বকে খুব বিশ্বাস করতেন, এবং উনি একই রকম ভাবে বিশ্বাস করতেন যে মানুষের এই যে কৃতকর্ম, তার সঙ্গে নেচারেরও একটা অ্যাসোসিয়েশন আছে। এই যে অ্যাসোসিয়েশন রয়েছে, তার মানে এটা একটা স্লাইস অফ লাইফ হতে হবে। আমরা অনেক সময় থিয়েটারের ক্ষেত্রে, যেটা পরবর্তীকালে আমরা স্টানিস্লাভস্কির ক্ষেত্রে দেখেছি, যে রিয়েলিস্টিক শব্দটা ব্যবহার করা হয়েছে, আবার অনেক ক্ষেত্রে ন্যাচারালিস্টিক শব্দ ব্যবহার করা হয়েছে। স্লাইস অফ টাইম মানে কি? এটা অনেকটা সেই অ্যারিস্টটল যে ইউনিটির কথা বলেছিলেন না, গ্রিক থিয়েটারে যারা একটু পড়াশোনা করেছে জানে যে এই যে তিনটে ইউনিটির কথা বলা হয়েছে, যে টাইম স্পেসের যে ইউনিটির কথা বলা হয়েছে, টাইম স্পেস অ্যাকশনের যে ইউনিটির কথা বলা হয়েছে, সেই ইউনিটিটা প্রায় মেনটেন হতো ন্যাচারালিস্টিক থিয়েটার, যেটা রিয়েলিস্টিক থিয়েটারে মেনটেন হতো না। সেক্ষেত্রে তার সিন ডিভিশন থাকতো ইত্যাদি। কিন্তু ওটা এক্সট্রিম যদি রিয়েল হয়, তখন সেটাকে ন্যাচারালিস্টিক স্পেসের মধ্যে যাচ্ছে। যেমন আতোয়া যখন থিয়েটার লিব্রের প্রোডাকশন শুরু করলেন, তখন এমিল জোলার রাকুন নিয়েও কাজ করেছেন। এমিল জোলা নিয়ে অবশ্যই আতোয়াই কাজ করেছেন প্রথম। একটা মানে আমি একটা উদাহরণ দিই, যে উনি এতটাই ন্যাচারালিস্টিক জায়গাটাকে মাথায় রাখতেন যে একটা ওই বুচারের মানে যে মাংস কাটা কসাইখানার দৃশ্য ছিল, তার জন্য তিনি অরিজিনাল একটা মাংসের টুকরো ঝুলিয়ে দিয়েছিলেন যেখান থেকে সত্যি সত্যি রক্ত পড়তো। সো দিস ইজ দ্য ন্যাচারালিস্টিক স্পেস মুভমেন্ট ইন ইউরোপ, মানে পার্টিকুলারলি ফ্রান্স, ওদিকে জার্মানি থেকে শুরু হয়েছে, এবং ক্রমশ এটা সারা জায়গায় ছড়িয়ে পড়তে আরম্ভ করলো। আতোয়ার পরে হফম্যানের প্রোডাকশন করেছেন নৈভাত, এর সেট দেখলে বোঝা যাচ্ছে যে একদম ওনার যার যা মানে একটু পড়াশোনা প্রত্যেকে নিজের মতো করে এবার করতে আরম্ভ করো। আমি যে নামগুলো বলছি, নামগুলো নোট করো, করে তার মতো করে একটু নিজেরা স্টাডি করো। সবকিছু অ্যাভেলেবেল, পড়াশোনা করতে চাইলে এই মুহূর্তে নেটে সবকিছু অ্যাভেলেবেল। প্রত্যেকে, আমি শুধু পড়ার হদিশটা বলে দিচ্ছি, তাতে দেখবে খুব ইন্টারেস্টিংলি আন্দ্রেয়া আতোয়া অনেকগুলো খুব ইন্টারেস্টিং কাজ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে যে উনি সেই সময়কার একটা মানে যদি কস্টিউম থাকলে সেই কস্টিউম, তার যদি ফার্নিচার থাকে তাহলে অরিজিনাল সেই ফার্নিচার, এইগুলোর উপর তিনি খুব রিয়েল লোকেশনকে বানানোর
চেষ্টা করতেন, তারপরে ব্যর্থ হয়েছিলেন, সে তার গল্প আলাদা। এটা অথবা আর একটা প্রোডাকশন দ্য আর্থ, এটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা একটা রিয়েলিস্টিক স্পেসকে বিল্ড করার চেষ্টা করা হয়েছে এখানে। এটা এমিল জোলার উপন্যাসের একটা নাট্যরূপ। আর একটা ছবি দেখায়, এটা হচ্ছে স্তানিস্লাভস্কির ছবি, এটা লোয়ার ডেপথ মস্কো আর্ট থিয়েটারে। আমি গত বছর অনেক খেটে খুঁটে একটা স্তানিস্লাভস্কির একটা পুরনো রাশিয়ান ডকুমেন্টারি করেছি, বেরিয়েছিল, সেইটা আর্কাইভের মতো করে, সেটার একটা রাশিয়ান ভাষায়, সেখান থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে আমি একটা দিয়েছিলাম। তো সে আশা করি সেটা কেউ দেখেনি, সেটা দেখলেও এখানে লোয়ার ডেপথের খুব ইন্টারেস্টিং কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন স্তানিস্লাভস্কি। তাতে বোঝা যাচ্ছে বা এই এই পুরো কস্টিউম, এই সেট, এই প্যাটার্ন অফ অ্যাক্টিং, এই সমস্ত কিছু মিলেমিশে এই যে মোমেন্ট ফর্মেশন আমরা এইটুকু দেখতে পাচ্ছি। ওখানে কিছু ভিডিও আছে, ভিডিও দেখলে বুঝতে পারবে, যে আমি সেই ভিডিওটা এখানে দেওয়া মানে দিলে সময় নষ্ট হয়ে যাবে, যে হোয়াট ইজ দ্য রিয়েলিস্টিক থিয়েটার দ্যাট টাইম ইন ইউরোপ। শুধু কিন্তু রাশিয়া নয়, একই রকম ভাবে ডেভিড ভেলাস্কো আমেরিকাতেও একই জিনিস কাজ করছেন, এবং নিউ ইয়র্কে ডেভিড ভেলাস্কো মানে অসংখ্য পয়সা খরচা করে এই রিয়েলিস্টিক, এগুলো খুব দামি, পরবর্তীকালে যেখান থেকে ব্রডওয়ে থিয়েটারটার আরো বুমিং এর স্পেসে ডেভিড ভেলাস্কোর একটা বড় অবদান আছে, এবং সেখানে একই রকম ভাবে রিয়েলিস্টিক ইয়ের প্রভাব পড়তে আরম্ভ করলো। তাহলে আমরা দেখলাম যে রিয়েলিজমের যে পেইন্টিং যে সময় তৈরি হলো, ঠিক তারপরে আমাদের একদম জার্মানি থেকে আরম্ভ করে, ফ্রান্স থেকে আরম্ভ করে, রাশিয়া থেকে আরম্ভ করে, আমেরিকা থেকে আরম্ভ করে, সব জায়গায় একই রকম ভাবে একটা রিয়েলিটিকে থিয়েটারের স্পেসের মধ্যে তার কন্টেন্ট, তার কস্টিউম, তার অ্যাক্টিং, তার লাইট সবকিছু দিয়ে করার চেষ্টা করা হলো, এবং সেগুলো এমন নয় যে তখনই শেষ হয়ে গেছে, এখনো চলছে। এইবার একজন ভদ্রলোকের কথা বলবো, যে এডওয়ার্ড মানে, আমার যে ব্যক্তিগত কারণে আমি এডওয়ার্ড মানেকে বলি যে মানে একটা খুব ইন্টারেস্টিং ট্রানজিশন পিরিয়ডের ভদ্রলোক আর কি। তার কারণ ইমপ্রেশনিজম তখন আসেনি, তখন রিয়েলিস্টিক পেইন্টিং এর চলছে। সেইখান থেকে উনি একদম রিয়েলিস্টিক পেইন্টিং থেকে সরে গেলেন, খুব কম ছবি এঁকেছেন, বেশি ছবি আঁকেননি। আমি দুটো খুব ইম্পর্টেন্ট ছবি আছে এখানে, লাঞ্চ অন দ্য গ্রাস এন্ড দ্য অলিম্পিয়া, দুটো ছবি এখানে আমি রেখেছি। কন্টেন্টের জায়গা থেকে রিয়েলিস্টিক পেইন্টিং এর যে কন্টেন্ট, আগের যে কন্টেন্ট দেখলাম, যে স্লাইস অফ লাইফ, একদম কন্টেন্টের জায়গা থেকে আর একটু নিখুঁত যে একদম ডিটেল, সেই জায়গা থেকেও সরে এলেন। তার ফলে যেটা হলো যে পরবর্তীকালে আর্টিস্টদের কাছে সাহস এলো যে আরে পেইন্টিংটাকে তো এভাবেও ভাবা যেতে পারে। এই যেমন এই লাঞ্চ অন দ্য গ্রাস, এটা একটা বিখ্যাত ছবি। এটা মানে মানে তার জন্য ওনার সঙ্গে সেই সময়কার ওনাকে মানে ইনফ্যাক্ট এক্সিবিশন করার জন্য দিচ্ছিল না, উনি জায়গায় পাচ্ছিলেন না। এই যে প্রথম একটা নুডিটি স্পেসে, যে ছেলেদের পোশাক পরা, মেয়েরা তাদের নুডিটি স্পেসে রয়েছে, এবং তারা মেয়েটি স্ট্রেট ইজ লুকিং অ্যাট আস, মানে সরাসরি আমাদের দিকে তাকাচ্ছে। অর্থাৎ তার এই যে কোথাও একটা চেস্টিটি সম্পর্কে একটা ধারণা, সেই ধারণাকে একের সঙ্গে ধাক্কা মারাবা। আবার যদি আমরা পেইন্টিং এর ডিটেলটা লক্ষ্য করি, এই পেইন্টিংটা কিন্তু নিখুঁত ভাবে একটা রিয়েলিস্টিক পেইন্টিং কে ডেপিক্ট করা হচ্ছে না। আমরা ব্রাশ স্ট্রোক যদি দেখি, ব্রাশ স্ট্রোক গুলোর মধ্যে কখনো রিয়েলিটির 100% গাছটার ডিটেলটা নেই। এখানে স্ট্রোকস গুলো অনেক হালকা। এখানে লাইট অ্যান্ড শেডের ক্ষেত্রে যতটা লাইট অ্যান্ড শেড হওয়ার কথা, তার থেকে কিছুটা মানে যেটাকে ব্রাশ স্ট্রোক বলি, আমরা ব্রাশ স্ট্রোক গুলো কিছুটা বিচ্ছিন্ন, কিছুটা আলগা। অলিম্পিয়ার ক্ষেত্রেও তাই। অলিম্পিয়ার একটা বিখ্যাত ছবির কম্পোজিশনটা খুব ইন্টারেস্টিং কম্পোজিশন। একটা ছোট্ট করে যদি খেয়াল করে দেখি, একটা মেয়েটার পায়ের কাছে একটা বেড়াল আছে, কালো বিড়াল, আর একজন আফ্রিকান মেয়ে, সে ড্রেসড, তার হাতে ফুল। তাতে বোঝা যাচ্ছে মেয়েটা স্ট্রেট তাকিয়ে আছে আমাদের দিকে, হাতে একটা ব্রেসলেট রয়েছে, মাথায় একটা ফুল গোজা রয়েছে, আর তাকিয়ে আছে আমাদের দিকে। তার মানে কেউ এসেছে যার সঙ্গে সে ইন্টারাক্ট করছে, ফুলটা হয়তো তার কাছ থেকে এসেছে, এবং মেয়েটির কোথাও তার নিজেকে লুকানোর কোনো স্পেস নেই, সেই লুকাতে চাইছে না। এবং আফ্রিকান সেক্সুয়ালিটির জায়গা থেকে সেই সময়কে ইউরোপে আফ্রিকান সেক্সুয়ালিটিকে যেভাবে প্রায়োরিটাইজড করা হয়েছে, সেই ক্ষেত্রেও একটা নেগেটিভ স্পেস তৈরি করেন এখানে ম্যানে। তো এই ছবিটা সেই কারণে সবটা মিলিয়ে খুব একটা ইন্টারেস্টিং ছবি। এবং এখানেও দেখা যাচ্ছে যে কার্টেন থেকে আরম্ভ করে, পেছনের দেয়াল থেকে আরম্ভ করে, আলোর ক্ষেত্রে ওই ডিটেল মানে এখানে রাখেননি।
তার মানে রিয়েলিটি থেকে সরছে। পরের যে ছবিটা আমরা দেখি, এটা একটা মানে বিখ্যাত ছবি, এটা খুব ইন্টারেস্টিং কম্পোজিশন ওয়াইজ। এটা খুব একটা ক্যারেক্টার তৈরি করে, যে ক্যারেক্টার, যে মেয়েটা, তার ব্যাকগ্রাউন্ড, এটা পুরো একটা বারে একটি মেয়ে কাজ করছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের যে বেসিক কম্পোজিশন ওয়াইজ যে ডিটেল, তার আমরা যদি দেখি সেই ডিটেলটাও একটু ঘোলাটে, একটু ব্লার্ড, পেছনের ডিটেল ব্লার্ড, সামনের ডিটেল গুলো ইট ইজ নট ডিটেল। ওনার আসল যেটা ছিল যে একটা কোথাও একটা ইমপ্রেশন তৈরি করা গোটাটা নিয়ে, যে মেয়েটা, তার বিষাদ, তার এই স্পেস, চারপাশের যে উত্তেজনা, যে বারের যে আবহ, যে কোলাহল, যেন মুহূর্তে চিৎকারটা সিজ করে গেছে মেয়েটার বিষাদের মধ্যে। তো এটাও সেই মুহূর্তে একটা বিখ্যাত ছবি। এই যে কনসেপ্টটা তৈরি হলো, দেন দ্য কনসেপ্ট অফ ইমপ্রেশনিজম কামস। সো আমি রিয়েল ওয়ার্ল্ডে যা আছে সেটাই আমি দেখবো আর্টিস্ট হিসাবে, তা নয়। এটার ইমপ্রেশন আমার উপরে কি পড়ছে সেইটা অনুযায়ী আমি যা দেখবো সেই হবে ছবি। এটা কিন্তু মনে, হ্যাঁ, আগেরটা কিন্তু ম্যানে, আগেরটা ছিল ম্যানে, এটা কিন্তু মনে, এটা গুলিও না, পদে মনে। এটা হচ্ছে ইমপ্রেশন সানরাইজ। আমার এই মুহূর্তের সকাল সূর্যটা, আমার এই মুহূর্তের ভোর, এই মুহূর্তের আকাশ, এই মুহূর্তের জল আমার চোখে কিভাবে ধরা দিল, ইমপ্রেশনটা কি আসছে, অর্থাৎ এই স্পেসটা কি ইমপ্রেশন তৈরি করছে। সো দ্যাট উইল বি দ্য পেইন্টিং, দ্যাট উইল বি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পেইন্টিং। লেখা আছে, একটু পড়ে নাও, আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। জল নিয়ে আসে। তাহলে এটা আশা করি বোঝা গেল। আমরা এবার ছবি দিয়ে একটু বোঝার চেষ্টা করি আসলে বিষয়টা কি। ধরা যাক এটা একটা, এই ছবিটা খুব ইন্টারেস্টিং এটা বোঝার জন্য, যে এই যে ক্যাথিড্রাল, রোয়েন ক্যাথিড্রালটা, মনে অনেকগুলো ছবি এঁকেছিলেন সারাদিন। এই ক্যাথিড্রালটার ইমপ্রেশন কি তার কাছে শিখে পড়ছে, লাইট কি করে এফেক্ট করছে। তাহলে একটা অবজেক্ট একই রকম ভাবে শিল্পীর চোখে ধরা দেয় না, তার ইমপ্রেশন প্রতি মুহূর্তে বদলায়। রেডামার একটা ছবি, ব্রাশ স্ট্রোকস গুলো খেয়াল করো প্রত্যেকে। রিয়েলিস্টিক পেইন্টিং এর ব্রাশ স্ট্রোক থেকে ইমপ্রেশনিস্ট ব্রাশ স্ট্রোক একদম আলাদা। দেগার একটা বিখ্যাত ছবি। ইনফ্যাক্ট দেগার অনেকগুলো ছবি আছে যে ছবিগুলোতে উনি রং নিয়েও খেলেছেন। এখানে কালার কালার নিয়ে খেলা আছে, ফ্লোর নিয়ে খেলা আছে, সবটার একটা ইন্টারেস্টিং মজা। কম্পোজিশন নিয়ে সব থেকে বড় কথা, আরেকটা ছবি দেখাচ্ছে এরপরে, এর পরের ছবিটা আর একটা দেখার ছবি দেখাচ্ছে, সম্ভবত আর একটা ছবি দিয়েছিলাম। হ্যাঁ, এই যে এটা ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ডে এরকম ক্যারেক্টার রেখে তার ব্যাকগ্রাউন্ড কম্পোজিশন, ইন্টারেস্টিং কম্পোজিশন দেখা করতেন। এইখান থেকে আবার একটা জিনিস শুরু হতে আরম্ভ করবে,
যেটা পয়েন্টিলিজমের দিকে পরে মুভ করবে, মানে ব্রাশ স্ট্রোক গুলো কিছুটা পয়েন্টের দিকে যেতে আরম্ভ করবে। ছবিগুলো একটু খেয়াল করে দেখে বোঝা যেতে পারে। এখন নিশ্চয়ই আমরা ছবিগুলোকে দেখতে শিখছি আস্তে আস্তে, তার কম্পোজিশন, তার পজিশন অফ ক্যারেক্টার, তার ফোরগ্রাউন্ড, তার ব্যাকগ্রাউন্ড, ইউজ অফ ব্রাশ। মনের আর একটা সিরিজ অফ ওয়াটার লিলি সিরিজ আছে, এগুলো খুব ইন্টারেস্টিং ওয়েতে উনি এঁকেছিলেন। এবার আস্তে আস্তে পয়েন্টালিজমটা আসতে শুরু করছে। মানে আমরা যদি খেয়াল করে দেখি, যেটা পরে তার একটা বড় এফেক্ট আমরা দেখবো পিকাসোতে গিয়ে, সেটা হচ্ছে যে ডট বা ছোট, এখানে যেমন বড় ডটের কথা, বড় ডট রয়েছে, যে টানা ব্রাশ স্ট্রোক নেই, ছোট ছোট পয়েন্ট নিয়ে খেলা হচ্ছে। এই যে ছোট ছোট পয়েন্ট নিয়ে খেলা হচ্ছে, এইটা এইটা আমরা ইমপ্রেশনিজম, এটা ইমপ্রেশনিস্ট পেইন্টিংই, কিন্তু এটা ইমপ্রেশনিস্ট পেইন্টিং এর মধ্যে আমরা একটা পয়েন্টালিজম বলি, যে একটা স্মল ডিস্টিংক্ট ডট থাকছে, তার পিওর কালার থাকছে। যেটা আগের দিন যেটা বলছিলাম, যে এই যে আমরা অ্যাসোসিয়েশন করিনি, হিউম্যান আই অ্যাসোসিয়েট করে, সেই টেকনিকটা এটা ছোট 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 পয়েন্ট করে সেইটাকে করলে তার একটা অসাধারণ এফেক্ট তৈরি আরম্ভ করলো। যেমন এই ছবিটা একদম পয়েন্টালিজমের খুব ইন্টারেস্টিং উদাহরণ। সো অল দিস আর স্মল ডটস। তাহলে ইমপ্রেশনিজমের মধ্যে আমরা আরেকটা পার্ট পেলাম, যেটা ওই ব্রাশ স্ট্রোক, লুজ ব্রাশ স্ট্রোক থেকেও একটু বেরিয়ে এসে কতগুলো পয়েন্টের উপর অ্যাসোসিয়েট করে সেটা আর একটা ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করলো। এইবার ইমপ্রেশনিজমদের পরের ঘটনাটা কি ঘটলো, মানে যেটাকে আমরা বলি পোস্ট ইমপ্রেশনিজম। এইখান থেকে এবার খেলা শুরু হলো। এরপরেই এটা আশা করি প্রত্যেকে বুঝতে পারছে যে ব্রাশ স্ট্রোকের বদলে রিয়েল সাবজেক্ট ম্যাটারের সেটা হচ্ছে যে জিওমেট্রিক ফর্ম, একটা ডিস্টরশন তৈরি হলো। তাহলে আমরা আগের দিন যে জায়গা থেকে আমরা ব্রেন থিওরি গুলো নিয়ে পড়ছিলাম, যে মূল জায়গা থেকে একটু সরে আসা এবং পয়েন্ট গুলোকে নিয়ে খেলা করা এবং একটু ডিস্টরশন করা, সেই যে একটা আনন্যাচারাল একটা আরবিটারি কালার ফর্ম করা, যে ছবিটা আমরা আগের দিন ভ্যান গগের ছবি দেখেছিলাম। সো ইট অ্যাপিলস লাইক এনিথিং, ইট অ্যাপিলস লাইক এনিথিং। ভ্যান গগের একটা ডকুমেন্টারি আমার রাখা আছে ফেসবুক পেজে, বা ভ্যান গগের ডকুমেন্টারিটা অ্যাভেলেবল ইউটিউবেও। যদি পারো ওই ভ্যান গগের ডকুমেন্টারিটা একটু দেখে নিও, যারা দেখতে চায়। গগার সঙ্গে ওনার একটা ভালো বন্ধুত্ব ছিল। এখানে যা যেসব যেগুলো নিয়ে আমরা এত এত এই যে রিয়েলিটির স্পেস থেকে পুরো জিনিসটা বেরিয়ে যাচ্ছে, তার মানে স্ট্রোক, ব্রাশ স্ট্রোক থেকে আরম্ভ করে সব ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ফর্ম। একটা ডিস্টরশন ইউজ হচ্ছে, এটা আনন্যাচারাল একটা কার্বিটরি কালার তৈরি হচ্ছে। এই কালার গুলোই আবার পরবর্তীকালে ফবিজম যখন আসবে তখন সেটাকে আরো বেশি ইন্সপায়ার করবে। অর্থাৎ ওই রিয়েলিটি থেকে সরছে আস্তে আস্তে। আমি সেজানের এই সিরিজের আর একটা ছবি দেখিয়েছিলাম আগের দিন, তখন কমপ্লিমেন্টারি কালার দেখাচ্ছিলাম, তখন সেজানের একটা ছবি দেখিয়েছিলাম। এটা সেজানের ওই সিরিজের আর একটা ছবি, মাউন্টেন সিরিজের আর একটা ছবি। একই মাউন্টেনকে নিয়ে সেজানের অনেক রকম ছবি এঁকেছে।
বলে আমরা যেন এই রিয়েলিস্টিক পেইন্টিং থেকে আরম্ভ করে ইমপ্রেশনিস্ট পেইন্টিং থেকে আরম্ভ করে পোস্ট ইমপ্রেশনিস্ট পেইন্টিংটাকে যেন আলাদা করে চিনতে পারি, আইডেন্টিফাই করতে পারি যে কিভাবে পেইন্টিংটা পাল্টাচ্ছে, সময়টা পাল্টাচ্ছে কি করে। তাহলে পরে এই যে থিয়েটারটা নিয়ে যখন বলা হবে, এই থিয়েটারটা কি করে পাল্টাচ্ছে বুঝতে পারবো আমরা। কেন এটা একা বিচ্ছিন্ন ভাবে কিন্তু সেই সময় ঘটেনি। সেই সময়কার লিটারেচারে, সেই সময়কার পেইন্টিং এ, সেই সময়কার মিউজিকে, সেই সময়কার থিয়েটারে সব একে অন্যের উপরে এফেক্ট ফেলতে 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 এসছে। আমি ভ্যান গগের এই ছবিটা আগে দেখিয়েছিলাম, সানফ্লাওয়ার নিয়ে অনেকগুলো ছবি আছে যে রিয়েলিটি থেকে বেরিয়ে মজা কি হয়। এটার কালার কম্পোজিশনস এবং ডেপথ, এটা যখন আমরা আগের দিন কালার নিয়ে কথা বলেছি তখন ইউজ অফ কালার, কিভাবে কোন কালার ব্যবহার করা হয়েছে, সেই কালারটা কিভাবে তার ডেপথ পারসেপশনটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। এখানে এখানে কালারের ইউজ অফ কালারটা খুব ইন্টারেস্টিং। কালার যদি আমরা স্পেকট্রামে ফেলি, ডার্ক স্পেস গুলোকে একদম রেখে এটাকে ফ্রন্ট হাইলাইট করা, যেটাকে আমরা ডিজাইনে এমফাসিসের কথা বলেছিলাম, এখানেও এমফাসিস করা আছে, কালার এমফাসিস করা আছে। এই যে কালারের একটা বড় পরিবর্তন ঘটতে আরম্ভ করছে এবং ন্যাচারালিস্টিক রিয়েলিস্টিক কালার থেকে কালার বেরিয়ে যেতে চাইছে, এরই একটা বড় উদাহরণ চলে আসে ফবিজমের ক্ষেত্রে। ফবিজমটা এটা একটা মানে ওই যেমন আমরা আগের যে কোয়ালিটি গুলো, যেগুলো সেই সমস্ত কোয়ালিটি গুলো, ইমপ্রেশনিস্ট কোয়ালিটি গুলো তো রয়েইল, কিন্তু তার সঙ্গে যেটা হচ্ছে যে কালারটা আর অ্যাবস্ট্রাকশনটা অনেক বেড়ে গেল। মানে আর ওই ডিটেলের দিকে যতটুকু আগে যতটুকু ডিটেল ছিল, সেই ডিটেলটা থেকেও যারা ফবিজমের সঙ্গে, যারা ফবিজম অ্যাসোসিয়েটেড আর্টিস্ট যারা, মানে এটা এমন নয় যে চল একটা মুভমেন্ট করি বলে মুভমেন্ট করে আর্টিস্ট এক জায়গায় গেল, তা নয়। বিভিন্ন শিল্পীরা যখন আঁকছেন তখন দেখছেন না তেমন একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, একে অন্যকে ইন্সপায়ার করছেন, তাই সেভাবে সমস্ত আর্ট মুভমেন্ট গুলো হয়। তো সেই সময় দেখা গেল যে অদ্ভুতভাবে কিছু কালারের ব্যবহার হচ্ছে। হেনরি মার্কসের বিখ্যাত ছবি, বোঝাই যাচ্ছে যে এই কালার একটিও ন্যাচারাল কালার নয়, এবং এই কালার গুলোকে সবসময় এমফাসিস করা হচ্ছে কালার গুলোকে, এবং প্রায় সেখানে একদম মানে ওয়ার্ম কালার গুলোকে প্রায়োরিটাইজ করা হচ্ছে, প্রায় কুলনেসটাকে রাখা হচ্ছে না, এটা অ্যাটাক অফ ওয়ার্ম কালার হয়ে যাচ্ছে। রংটা দিয়ে একটা অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে, পুরো পুরো জিনিসগুলোকে ডমিনেট করছে কালার, মানে স্পেস ডমিনেশনে কালার ভয়ঙ্কর ভাবে ডমিনেট করতে আরম্ভ করছে। সব থেকে বড় কথা হচ্ছে যে এই কালারের সঙ্গে আরেকটা জিনিস যেটা বললাম ওইটাও মাথায় রাখতে হবে, সিম্পলিফিকেশন, একটা অ্যাবস্ট্রাকশন, যেটা সিঙ্গেল মডিউল প্রেফারেন্স হিসেবে পরবর্তীকালে সায়েন্টিস্টরা বলছেন। এরপরে ছবি আরো অ্যাবস্ট্রাক্ট হতে আরম্ভ করলো, অর্থাৎ এই এতক্ষণ পর্যন্ত যে ছবিগুলো দেখলাম, এর পরের ছবিগুলো আমরা দেখবো যে আরো পাল্টে যাচ্ছে, যে সেখানে শিল্পী তার নিজস্ব এক্সপ্রেশন অ্যাপ্লাই করছেন। শুধু শুধু যে বাইরের ইমপ্রেশনটা তা নয়, সেই ইমপ্রেশনটা তার নিজস্ব একটা এক্সপ্রেশন, তার নিজস্ব একটা ফিলোসফি, তার নিজস্ব একটা এক্সপ্রেশন, সেটাও একটা পেইন্টিং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছে। তার ফলে এটা একটা আবার একটা অন্য মাত্রা পাচ্ছে। এটা একটা বিখ্যাত ছবি, স্ক্রিম, আমরা জানি বিখ্যাত ছবি। তো এটা কিন্তু শিল্পীর নিজস্ব এক্সপ্রেশন। তার মানে কি হচ্ছে, আগে একটা আমার এনভায়রনমেন্ট, তার স্পেসটার একটা ইমপ্রেশন ছিল, সেখান থেকে আমরা
বিভিন্ন রকম ভাবে ছবিকে দেখেছি, কিন্তু এখানে এটা একদমই আলাদা। পোস্ট ইমপ্রেশনিজম দেখেছি, আমরা ফবিজম দেখলাম, কিন্তু এই প্যাটার্ন এখানে রিয়েলিটির থেকেও বড় কথা হচ্ছে যে এখানে শিল্পী আমি হিসেবে তাই হিসেবে ভাবছি। তার ফলে হচ্ছে এটা একটা খুব ইন্টারেস্টিং, জার্মানিতে শুরু হয়েছিল, তার এফেক্ট আমাদের ফিল্মে এবং থিয়েটারে ভয়ঙ্কর ভাবে এসেছে। সেটা পরে বলছি কিভাবে এসেছে, যে একটা কোথাও ডিস্টর্টেড হচ্ছে, সেটা একটা শিল্পীর নিজস্ব যে ইমোশনাল এক্সপিরিয়েন্স, সেই ইমোশনাল এক্সপিরিয়েন্সটাকে এখানে প্রায়োরিটাইজ করা হচ্ছে, ফিজিক্যাল রিয়েলিটিকে এখানে একদমই প্রায়োরিটাইজ করা হচ্ছে না। ইমোশনাল এক্সপিরিয়েন্স বা তার এক্সপ্রেস করার ইচ্ছা, সেটাই প্রায়োরিটাইজ হচ্ছে। তো এক্সপ্রেশনিজম জার্মানিতে শুরু হলো, কিন্তু আর জার্মানিতে আটকে থাকলো না, এটা সারা পৃথিবী যেমন ছড়ালো, আলাদাভাবে আমেরিকাতেও একটা ধাক্কা এলো, এবং সেখান থেকে একটা অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজমের একটা জায়গা তৈরি হতে আরম্ভ করলো। সেটা তার একটা মানে তার কারণটা হচ্ছে যে এই পুরোটার সঙ্গে তো একটা কত পলিটিক্যাল হিস্ট্রি অ্যাসোসিয়েটেড রয়েছে, যে এই যখন এক্সপ্রেশনিজম তৈরি হচ্ছে তখন বাইরের পৃথিবীটা আর সুন্দর নেই। দুটো বিশ্বযুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের ধাক্কাতে আমাদের ইমপ্রেশনিজমের একটা ক্যারেক্টার রিয়েলিটি থেকে সরে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা থেকে আস্তে আস্তে এক্সপ্রেশনিজম বা পোস্ট এক্সপ্রেশনিজমের থেকে আরম্ভ করে আর একটা ধাক্কা যেতে আরম্ভ করলো, সেইটা গিয়ে তখন আবার একটা অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম শুরু হতে শুরু করলো। তখন যখন বাইরের পৃথিবীতে আর সবকিছু সুন্দর থাকে না, সহজ থাকে না, তখন শিল্পীরা আরো ওই রিয়েলিটিকে দেখতে চান না, তখন তাদের মতো করে আর একটা রিয়েলিজম তৈরি হতে আরম্ভ করবে। থিয়েটারে কি ঘটলো আমরা যদি দেখি, সেই সময় এটা দেখে নেবে প্রত্যেকে, ইয়েতে অ্যাভেলেবেল, এটা সম্ভবত নেটে দেখতে পাওয়া যায়। এটা ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগরি। এটা এটা একটা হরর ফিল্ম, এটা একটা জার্মান হরর ফিল্ম। কিন্তু যেহেতু ভিডিওটা অ্যাভেলেবেল, আমি সবাইকে বলবো একটু দেখে নিতে। মজাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে পুরোটা আমরা দেখবো যে একটা ওই অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজমের ছায়া পুরোটার তার সেটের মধ্যে রয়েছে। আমরা এই যে ছবিটা থেকেই বোঝা যাচ্ছে, জানলাটা, তার পাশে স্পেস, তার আলো, বিশেষ করে লাইট অ্যান্ড শ্যাডো এবং তার স্পেস, এটা একদম ডাইরেক্ট একটা এক্সপ্রেশনিজম মুভমেন্ট ফিল্মে তখন পড়েছিল। এবং সেটার সঙ্গে সঙ্গে থিয়েটারের একটা স্পেসে বড় গিয়ে ধাক্কা খেতে আরম্ভ করলো। ম্যাক্স রাইনার্ডের নাম আমরা শুনেছি, মিডসামার নাইট ড্রিমস এর ওনার ডিজাইন। এই এই ডিজাইনিক্যালি পুরো জিনিসটা পাল্টাতে আরম্ভ করলো। এবং সমস্ত সব থেকে বড় কথা হচ্ছে যে একটা ক্রস স্পেস তৈরি হতে আরম্ভ করলো। ক্রস স্পেস মানে, যে অস্ট্রিয়ান একজন পেইন্টার ছিলেন বিখ্যাত, কোকোসচা, অস্কার কোকোসচা, উনি নাটক লিখতে আরম্ভ করলেন। এবং মানে কোকোসচার ছবি দেখতে পাওয়া যায় নেটে বা ইয়েতে, দেখলে বুঝতে পারবে যে সেটা এই যে একটা একটা কত কন্টেন্টেও, শুধুমাত্র যে ডিজাইনে হচ্ছে তা নয়, যেহেতু একজন পেইন্টার চলে আসছেন ছবি আঁকতে, এই নাটক লিখতে, ছবি আঁকার সঙ্গে সঙ্গে, এবং এটা কিন্তু কোকোসা নিজের করা ডিজাইন, পোস্টার, নাটকের পোস্টার। তো ফলে তারা ডাইরেক্টলি নাটকের সঙ্গে ঢুকে যাচ্ছেন। তাহলে আবার একটা আবার একটা মিক্সড একটা জায়গা তৈরি হতে আরম্ভ করছে, সেখানে অনেক নাটককার তৈরি হচ্ছে। কাইজারের যেমন গ্যাস, এটার বিখ্যাত নাটক, এবং তার এরা স্পেস দেখে বুঝতে পারছে ওই রিয়েলিস্টিক স্পেস থেকে থিয়েটার বেরোতে চাইছে, মুক্তি পেতে চাইছে। এবং তার জন্য কিন্তু সেই সময়কার যারা নাটককার, তারাও সেই জন্য নাটকটাও এমন ভাবে লিখছেন, এটা আর আর্নস্টলের ট্রান্সফরমেশন, যে কন্টেন্টটাই ওই ডিজাইনটার দিকে নিয়ে যাবে। যেন বারবার করে বলছি যে কন্টেন্ট, এমন কন্টেন্টটা হয়ে যায় যে কন্টেন্টটা ডিজাইনে চলে আসে। তারপরে সেই সময় যদি নাটককার আর কন্টেন্টে যদি হেল্প না করে, তাহলে হয়তো সেইভাবে এক্সপেরিমেন্টেশনটা হয় না, যেটা জার্মানিতে
বিশেষ করে জার্মানিতে এবং রাশিয়াতে হয়েছিল। রাশিয়াতে তখন স্তানিস্লাভস্কি থেকে একটু দূরে সরে গেছেন মায়ারহোল্ড। মায়ারহোল্ড তখন তার নিজস্ব যে এক্সপেরিমেন্টেশন, অনেকেই যা পড়াশোনা করে যে বায়োমেকানিক্স জানে, কিন্তু বায়োমেকানিক্সটা ইম্পর্টেন্ট কথা নয়। আমার ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই যে কোথাও একটা ইমপ্রেশনিস্ট দৃষ্টিভঙ্গি, সেইখান থেকে বেরিয়েও আর একটা দৃষ্টিভঙ্গি থিয়েটারে তৈরি হতে আরম্ভ করলো, সেটা এক্সপ্রেশনিজম। এবং এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজমের দিকে থিয়েটারটা যেতে আরম্ভ করলো, কিন্তু কমিউনিকেটিভ। থিয়েটারের যে বড় কাজটা থাকে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনটা, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ব্রেকড কিন্তু এই স্পেসে থেকে থিয়েটার আরম্ভ করলেন। এবং ব্রেকটের নাটক যদি আমরা পড়ি বা ব্রেস্ট যাই বলো না কেন, তাহলে আমরা দেখবো যে ওই একই এক্সপ্রেশনিজমের জায়গাটাকে উনি হাতিয়ার করেছিলেন, এবং ওই একদম খুব খুব মানে বেসিক এলিমেন্ট নিয়ে কাজ করা, 100% রিয়েলিটির মধ্যে না যাওয়া, এবং সেখান থেকে এমন ভাবে ডিজাইন করা যে ডিজাইনটা খুব স্ট্রেট ন্যারেটিভ বলে। এবং সে কিন্তু ন্যারেটিভের মধ্যে আবার একই সঙ্গে ডিজাইনার অ্যাসপেক্টের মধ্যে একটা খুব সরল ব্যাপার আছে, যে খুব কঠিন ভাবে জটিল ভাবে ডিজাইন করা নয়। তো তার ফলে বিভিন্ন লোককে বিভিন্ন রকম ভাবে এটা ইন্সপায়ার করতে আরম্ভ করলো। ডুরান ম্যাট এর ক্ষেত্রে, ডুরান ম্যাটের নাটক এখনো দাদা ম্যারেজ যদি এই বারটা বললো যদি ইয়ে হয়, তাহলে আমরা দেখবো যে খুব ইন্টারেস্টিং ডুরান ম্যাটের নাটকগুলো, যাতে কন্টেন্টই এমন ভাবে আমাদের বাধ্য করছে যে ওই একটা রিয়েলিটি থেকে সরে আসা বা রিয়েলিটি থেকে বাইরে বেরিয়ে গিয়ে কাজ করার। সেই সময় আবার আর একটা মুভমেন্ট শুরু হতে আরম্ভ করলো, যেটা জার্মানিতে শুরু হয়েছিল, সেটা হচ্ছে দাদা মুভমেন্ট। এমনিতে দাদা শব্দের দাদা মানে হচ্ছে ব্লাবা, মানে বাচ্চারা যখন ওই এমন কিছু কথা বলে যে কথার কোনো মানে থাকে না, তখন তাকে আমরা যা বলি না, যে বাচ্চাদের ইয়ে কথা। সো দ্যাট ইজ দ্য থিং, ইজ দাদা। সো ইটস নো মিনিং, ইট ইজ অ্যান্টি আর্ট বেসিক্যালি। সেই পুরো দুটো ওয়ার্ল্ড ওয়ারের ধাক্কা এবং সবটা নিয়ে শিল্প সম্পর্কে আর যে যুক্তি, তার যে রিজন, তার যে মানে রেশনালিটি, সমস্ত এর এগেনস্টে গিয়ে দাঁড়িয়েছিল দাদা। বলেছিল যে ওই শিল্প বলতে তোমরা যা বোঝো সেইটা শিল্প আর নয়। এবং একটা বড় মুভমেন্টের দিকে দাদা মুভমেন্টে চলে যাচ্ছিল, এবং তার সঙ্গে অবভিয়াসলি একটা পলিটিক্যাল অ্যাসোসিয়েশনও ছিল। এবং প্রথম আমি আমার মানে আমি অ্যাক্সিডেন্টালি মানে দাদা মুভমেন্টের একটা বড় এক্সিবিশন আমি নিজে চোখে দেখেছি বলে আমি বুঝতে পেরেছিলাম যে কি মজাটা। মার্শাল ডুশাম্পের ফাউন্টেনটা আমি নিজে দেখেছি। তো সেটার একটা অন্য মজা আছে, আমি দেখাচ্ছি যে হোয়াট ইজ দ্য আর্ট অবজেক্ট এন্ড হোয়াট ইজ নট দ্য আর্ট অবজেক্ট। আমি যদি কোনো একটা অবজেক্টকে আমি যদি মিউজিয়ামে রাখি, বাইসাইকেল হুইল, আমি যদি মিউজিয়ামে রাখি, সো দ্যাট অবজেক্ট উইল বিকাম এ আর্ট অবজেক্ট। মানে যতক্ষণ মিউজিয়াম স্পেসের বাইরে গিয়ে একটা অবজেক্ট থাকছে, সো ওটাকে আমি আইডেন্টিফাই করতে পারছি না, ওটা আর্ট অবজেক্ট। কিন্তু আমি সাইকেলের এই যে স্পোক, এই যে হুইলটা স্পোক শুদ্ধ, এটা যে মুহূর্তে বাইরে কোথাও রয়েছে, সেই মুহূর্তে এটার আইডেন্টিটি নেই। কিন্তু যে মুহূর্তে আমি এটাকে টুলের উপর দিয়ে সাজিয়ে আমি মিউজিয়াম স্পেসে রাখলাম, সো ইট উইল বিকাম আর্ট। নাও টেল মি হোয়াই ইট ইজ নট আর্ট। সো এই যে মার্শাল ডুশাম্পদের যে একটা বড় অংশ, তারা এই যে অ্যান্টি আর্ট মুভমেন্টের সঙ্গে যুক্ত হলেন, এবং সেখান থেকে একটা অন্য মজাও তৈরি হতে শুরু হলো। আমরা সত্যি সত্যি তো দেখেছি, যদি এখন আমরা যে কারুবাসনার ওই ওপরের যে স্পোক, এটা হুইলটা, বা আমি 1984 যে হুইলটা ইউজ করেছি, যাকে মার্শাল ডুশাম্পের হুইলটা আমাকে খুব ইন্সপায়ার করে আনকনসিয়াসলি, অবভিয়াসলি। তো আমি হঠাৎ করে কালকে এটা ছবিটা লাগাতে গিয়ে দেখলাম, আরে আমার থিয়েটার তো দোকানে হুইলের ইউজ করে ফেলেছেন। তো এই দুটো যদি বাইরে থিয়েটার স্পেসের বাইরে পড়ে থাকতো, তাহলে কি এটা কি থিয়েট্রিক্যাল অবজেক্ট হিসেবে তার মানে তৈরি হতো? অ্যাসোসিয়েশন অফ দ্য স্পেস, ওরা বারবার করে সেটা বলেছিলেন যে তোমরা যাকে শিল্প বলছো, তোমরা একটা আফ্রিকান একটা ওদের ব্যবহার করা একটা টোটেমকে তুমি নিয়ে চলে আসছো, নিয়ে এসে তুমি মিউজিয়ামে রাখছো, রেখে বলছো এটা আর্টিফ্যাক্ট আর্ট। বা তুমি একটা ওয়েল্ড অফ ভেনাস, একটা পুরোনো সেই নিওলিথিক যুগের একটা কাল্ট মূর্তিকে তুমি মিউজিয়ামে রাখছো, রেখে বলছো এটা আর্ট। তাহলে হোয়াই ইট ইজ নট আর্ট? Why this is not art? তো আমি এই ইউরিনালটাকে দেখেছি নিজের চোখে, এবং এটার নাম ফাউন্টেন। নাও ডেসক্রাইব মি হোয়াই ইট ইজ নট আর্ট। আমার একটা ছোট্ট বই আছে, যদি পারো কেউ, যদি তোদের সম্ভব হয় পড়িস, যে নাট্যশিল্প একটি ব্যক্তিগত পাঠ পরিক্রমা। তাতে আমি এই হদিশগুলো দিয়ে গেছিলাম যে হোয়াট ইজ আর্ট অ্যান্ড হোয়াট ইজ নট আর্ট।
সেই একই রকম ভাবে আমাদের কাছে এখন এই মুহূর্তে কোশ্চেন আসে যে হোয়াট ইজ পারফরমেন্স এন্ড হোয়াট ইজ নট পারফরমেন্স। এবার অ্যাবস্ট্রাক্ট আর্টের মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে। আমরা যদি আর্টের অ্যাবস্ট্রাকশনের দিকে যেতে থাকি ক্রমশ যেতে থাকি, তাহলে আমরা অনেক কিছু দেখবো। কিউবিজমের কথা, মানে বেসিক জিনিসটা হচ্ছে যে কিউবিজমে আমি একদিক থেকে দেখবো না। আমাদের একটা 3 ডাইমেনশনাল জিনিসকে যখনই আমি পেইন্টিং এর ক্ষেত্রে একটা 2 ডাইমেনশনাল স্পেসের মধ্যে আঁকছি, তা আমার তো তার বিভিন্ন ভিউ গুলো হারালো। তো সেই জন্য এমন একটা এই অবজেক্টটাকে ভেঙে চুরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে যদি রিঅ্যাসেম্বল করি, ভিউ পয়েন্ট একটা না, এটা মাল্টিটিউড অফ দ্য ভিউ পয়েন্ট, সেইটা যদি কোথাও করা যায় তাহলে কি দাঁড়ায়। তো সেইটা মানে কিউবিস্ট পেইন্টাররা করেছেন। আশা করি পড়া যাচ্ছে, পড়া যাচ্ছে তো? হ্যাঁ পড়া যাচ্ছে। তো আমার খুব সৌভাগ্য, আমি এই কিউবিস্ট পেইন্টারদেরও একটা পেইন্টিং এক্সিবিশন, আমি কালকে ছবিটা খুঁজতে গিয়ে দেখলাম, এটা হিউস্টনে একটা খুব দারুণ ফাটাফাটি মিউজিয়াম আছে। এটা পিকাসোর একটা বিখ্যাত ছবি, পাবলো পিকাসোর। এটা পিকাসোর একজন প্রেমিকা ছিলেন, ডোরা মার। তো উনি নিজেও সারিয়ালিস্টিক পেইন্টিং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলেন। তো ডোরা মারের উনি অনেকগুলো ছবি এঁকেছিলেন। তো সেটা ছিল হচ্ছে মে মাস, আমি যখন গেছিলাম, আজ থেকে বোধহয় 5-6 বছর আগে হবে বোধহয়। তো অ্যাক্সিডেন্টালি সেটাও 10th মে ছিল। এটা ছিল তার অরিজিনাল ফটোগ্রাফ। এটা আমার সারা জীবনের স্বপ্ন ছিল এই ছবিটার সামনে গিয়ে দাঁড়াবো, সেই জন্য তোদেরকে দেখালাম। তা দেখে বোঝা যাচ্ছে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখা। আগে ডোরামারের ছবিটা দেখেও বোঝা গেছে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখা, একটা ভিউ পয়েন্ট নয়। কিন্তু এই মেয়েটিকে কত রকম ভাবে দেখা যেতে পারে। এটা কতগুলো অ্যাঙ্গেল থেকে দেখা যেতে পারে, তার পয়েন্ট অফ ভিউ কি, তার অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ গুলো কি, তার ডিস্টরশন লেভেল গুলো কি। শুধু একা নন, এটা ছাড়াও ব্রাকের অনেকগুলো ছবি আছে, বিখ্যাত ছবি আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে হিউম্যান এরই ব্রাকের আর একটা ছবি দেখিয়েছিলাম না মুভমেন্টের, হিউম্যান মুভমেন্টে, যদি মনে থাকে, আমি হিউম্যান মুভমেন্টের প্রথম দিন দেখিয়েছিলাম ব্রাকের একটা ছবি। এই ছবিগুলো খুবই ইন্টারেস্টিং ভাবে তৈরি হতে আরম্ভ করলো, এবং তখন সারা পৃথিবী জুড়ে আর একটা মুভমেন্ট হতে আরম্ভ করলো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু যে উনি এরকম ছবি আঁকছেন তা নয়, কারণ গুয়ার্নিকার মতো বিখ্যাত ছবি পিকাসো এঁকেছেন। তখন কিন্তু শুধু ওই ফর্মটার সঙ্গে আরো অন্য ফর্মও অ্যাসোসিয়েটেড রয়েছে। পিকাসো সারা জীবন ধরে মানে কিউবিস্ট 100% কিউবিস্ট পেইন্টিং এর যে ছিলেন তা নয়, 1937 আঁকা। তবে সবসময় মাথায় রাখবে যে ছবি যখন আমরা দেখবো, সেই ছবির কোন ইতিহাস আছে কিনা জেনে নিতে ভালো। যেমন আগের যে ছবিটা আমি বললাম, বাস্ট অফ ওম্যান, ওটা যে ডোরামারের ছবি, তার যে প্রেমিকা ছিলেন, এবং পিকাসো গিয়ে ডাইরেক্টলি ডোরামার একটা টেবিলে বসেছিলেন, একটা বারে উঠে গিয়ে বললেন যে ভাই তুমি আমার সঙ্গে থাকবে। তখন পিকাসো তার নিজের বউয়ের সঙ্গে থাকে, বাড়িতে নিয়ে স্টেট চলে গেছিলেন। তিনি বিশাল ঝামেলা পিকাসোর সঙ্গে বউয়ের। তারপরে কিন্তু পিকাসো ডোরামারের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে ছিলেন, প্রায় 10 বছর, এবং অনেক ছবি এঁকেছেন। ডোরামারের একটা ছবি না, ডোরামারের ছবি দেখি আমার প্রচুর ছবি আছে ডোরামারের। তো এই যে মানে গুয়ার্নিকা ছবিটা, এই গুয়ার্নিকা ছবিটার পেছনের ইতিহাসটা কেউ জানে? কারো জানা থাকলে বলো না, একটু শুনি। স্প্যানিশ সিভিল ওয়ারের সময় যে বম্বিং হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে একদম একদম। কে বললে গো? রনি। আচ্ছা আচ্ছা, খুব খুব ভালো, খুব ভালো। তো ওটা জানা থাকলে না, তখন আমি এই ছবিটার মধ্যে তার রাগ, তার দুঃখ, তার যন্ত্রণা, তার প্রতিবাদ, তার প্রতিরোধটা আমি বুঝতে পারি। তো সেই জন্য সবসময় একটু কন্টেক্সচুয়ালি দেখা ভালো ছবিগুলোকে, তাহলে ছবিগুলোর দেখার মজা আরো অনেক বেড়ে যায়। এরপরে আমরা নন অবজেক্টিভ আর্টের মধ্যে আসি। তার মানে সেখানে কোনো আলাদাভাবে মানে আমার ভিজুয়াল রেফারেন্স আমার ওয়ার্ল্ডের সঙ্গে নাও থাকতে পারে। মানে আমার আগের কিছু হতে ভিজুয়াল রেফারেন্স পাচ্ছি, যেটা আমার ন্যাচারাল ওয়ার্ল্ডে বিলং করে। কিন্তু আমার যদি ন্যাচারাল ওয়ার্ল্ডে কোনো বিলং না করে, তাহলে সেটা কি হতে পারে?
তো আমার খুব প্রিয় ছবি, প্রিয় কয়েকজন পেইন্টারের ছবি, ক্যান্ডিন্সকির ছবি আছে এখানে। তার আগে ক্যান্ডিন্সকির ছবি খুব ইন্টারেস্টিং আমার এই কারণে লাগে যে এটা মানে উনি রবীন্দ্রনাথের ছবিকেও, রবীন্দ্রনাথকেও ইন্সপায়ার করেছিলেন। এবং ইনফ্যাক্ট সেই সময়কার যে বাউহাও মুভমেন্টটা স্টার্ট হয়েছিল, বাউহাও মুভমেন্টের একটা বড় অংশের পেইন্টারদেরকে রবীন্দ্রনাথ নিজে কলকাতায় এনে এক্সিবিশন করিয়েছিলেন। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট অবজেক্টের উপর ভিত্তি করে কিন্তু কথা হচ্ছে না। এটার কোনো বাইরের ওয়ার্ল্ডে কোনো রেফারেন্স নেই, ন্যাচারাল ওয়ার্ল্ডে কোনো রেফারেন্স নেই। এটা পরেরটার একটা ন্যাচারাল ওয়ার্ল্ডে কোনো রেফারেন্স নেই। ওই বাউহা মুভমেন্টের কথা বললাম, বলে ফেললাম দুম করে। যাই হোক, ওটা একটা জার্মানির মুভমেন্ট, কিন্তু বেসিক্যালি এটা একটা আগে বাউহা একটা কলেজ ছিল, একটা ইউনিভার্সিটি, মানে একটা মানে ডিজাইন অর্গানাইজেশন ছিল। কিন্তু সেখান থেকে কি সুন্দর আর্কিটেকচারাল মুভমেন্ট থেকে শুরু হয়, এবং আর্কিটেকচারাল মুভমেন্ট থেকে তারপরে একটা ক্রমশ একটা গোটা ইউরোপ জুড়ে একটা মুভমেন্টের দিকে চলে যায়। এবার সার রিয়ালিজম, সার মানে হচ্ছে বিয়ন্ড, মানে বিয়ন্ড রিয়েলিটির কিছু। সার রিয়েলিজম মানে বিয়ন্ড রিয়েলিজম। এটার একটা এক্সটেনশন অফ দারা মুভমেন্টই আমরা বলতে পারি। সেটা এর মধ্যে অনেক এবার ওই আনকনসিয়াস মাইন্ডকে প্লেস করার একটা খেলা বা গল্প, স্বপ্নকে, এটা দালির বিখ্যাত ছবি আমরা জানি, পার্সিস্টেন্স অফ মেমোরি। কোথাও আমাদের যে আনকনসিয়াসনেস, কোথাও আমাদের যে স্বপ্ন, আমাদের ড্রিম। একটা ছবি আগে দেখিয়েছিলাম আমি যখন এমফাসিসের কথা বলছিলাম, তখন একটা ছবি এর আগে দেখিয়েছি। রেনে ম্যাগরিথির একটা ছবি দেখিয়েছিলাম যতদূর মনে পড়ছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, একটা পুরনো সিরিজ আছে ইউটিউবে অ্যাভেলেবল, এক বই আছে ওয়েজ অফ সিইং, জন বার্জারের। যদি আমরা পারি বইটা একটু পড়ে নিতে পারলে ভালো হয়, বা সিরিজটা যদি ইউটিউবে পাওয়া যায়, সিরিজটা মানে বিবিসি সিরিজ বার করেছিল, একটু পুরনো, কিন্তু তাহলেও মানে শিল্পকে যে আমরা সবসময় কন্টেক্সচুয়ালি দেখি এবং এই বোঝাপড়ার রাস্তা যে কি করে তৈরি হয় সেটা খুব সুন্দর করে বোঝানো আছে। যে আমরা সবসময়, আমরা এখন যেভাবে কম্পিউটার মনিটরে দেখছি এই একই ছবি, আমি যখন গেঞ্জিতে প্রিন্ট হয়ে দেখবো একরকম ভাবে দেখবো, আমি যখন বইয়ের পাতায় দেখবো তখন একরকম ভাবে দেখবো। আবার এইটাই যখন আমি যখন অরিজিনাল পিকাসো দেখছি, অরিজিনাল সেজান দেখছি, তখন তার আবার একটা আলাদা জায়গা, তার স্পেস কিভাবে একটা দেখাকে চেঞ্জ করে। থিয়েটারে অ্যাপিয়ার, আমরা এই যে আজকে সিনোগ্রাফির কথা বলি, যে অ্যাসোসিয়েশন অফ এভরিথিং, অ্যাপিয়ার শুরু করেছিলেন ওয়াগনারের অপেরা থেকে। কিন্তু সেট এবং লাইট নিয়ে যে এক্সপেরিমেন্টেশন অ্যাপিয়ার করেছেন, সেটা কিন্তু একদম সিনোগ্রাফির মানে একদম গোড়ার দিকের উদাহরণ বলে মনে করি। আর একজন আমার সব থেকে ফেভারিট, সেটা হচ্ছে গর্ডন ক্রেগ। গর্ডন ক্রেগ এমন একজন ব্যক্তি যাকে স্তানিস্লাভস্কি রাশিয়াতে ডেকেছিলেন ডিজাইন করার জন্য হ্যামলেটের। সেটা তো প্রায় একটা ডিজাস্টার হয়ে গেছিল, এবং গর্ডন ক্রেগের এইরকম একটা মানে প্রায় একটা সাররিয়ালিস্টিক দৃষ্টিভঙ্গি নিয়ে উনি একটা রিয়েলিস্টিক থিয়েটারের সঙ্গে এনকাউন্টার করেছিলেন। তো সেটা একটা মানে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এই ইয়েটা দেখে, সেট দেখে বোঝা যাচ্ছে যে উনি কি ধরনের ইয়ে করেছিলেন। কিন্তু যে সমস্ত মস্কো থিয়েটারে হয়েছিল এটা ভয়ঙ্কর ইন্টারাকশন, তো সেইটার ছোট্ট ভিডিও আমি গর্ডন ক্রেগের মুখে একটা ছোট্ট একটা ভিডিও করে, যেটুকু মানে ইয়ে ভিডিও, দুষ্প্রাপ্য ভিডিও আমি একটু শোনাই। গর্ডন ক্রেগের গলাটা আছে পেছনে, গর্ডন ক্রেগের অরিজিনাল গলা। At that time, the streets of Moscow were not very well paved, and one drove in sledges in great silence
on snow-strewn ground. I remember this silence very well. In the cold air, only the voices of people rang out clearly along the roads. My welcome was a warm-hearted one. Stanislavski told me that he and his company would assist me in every possible way. Also, that I was to use their theatre as if it were my own. They could not have been kinder, and I am sure their intentions were very good indeed. This Florentine model was quite a large one, made in wood, and its parts were movable. Screens of all sizes. The size of the model was about 6 feet wide and 7 feet to 7 feet 6 inches high. We began preliminary rehearsals with the screens in front of us. Each scene was composed of my screens and a number of nicely made bits, which I called extra pieces. They have never, to this day, been properly used. And should I die, before I can show how these screens should be used, their amazing values will never come to be understood. No. Now, do not please suppose that because I made these little screens, I speak of them as having done an amazing work. I have not. But the screens themselves are magical, and I am the only one that understands their magic. I know something about my art after 20 years' study. I want to know more. I want to know enough to be of use to those who can do more. I want to leave behind me the seeds of the art, for it does not yet exist, and such seeds are not to be discovered in a moment. So let your machines be simple, and let your craftsmen be skilled, and let an artist supervise everything. And in the staging of a play, as in the writing of it, heart and head and hand must be as one. হ্যামলেট ডিজাস্টার হয়েছিল। এই যে গর্ডন ক্রেগ যেটা বললেন যে এই যে বিশাল বড় বড় যে পিলার গুলো কাঠ দিয়ে বানানো হয়েছিল, তার তলা হুইল ছিল, এবং সেগুলো গর্ডন ক্রেগ নিজে চেয়েছিলেন যে পর্দা পড়বে না, সিন চেঞ্জ হবে না, তার মধ্যেই ওই একটা সিন তো আরেকটা সিন মিলে মিশে যাবে। কিন্তু সেটা ওই রিয়েলিস্টিক জায়গা থেকে বললো না, এটা রাশিয়ান, আমাদের কোনোদিন মস্কো আর্ট থিয়েটারে পর্দা ফেলে সবসময় আমাদের সেট চেঞ্জ হয়েছে। তো সেটাও একটা ডিজাস্টার হয়েছিল, সেইখানে পর্দা ফেলে চেঞ্জ করতে গিয়ে বড় পিলার গুলো পড়ে যায়, মানে এটা একটা সবটা মিলিয়ে খুব বাজে এক্সপিরিয়েন্স সবার হয়েছিল। এইবার একটা পিকাসো একটা নাটক বলবো না, পারফরমেন্সের ডিজাইন করেছিলেন ককটেল প্যারাডের, তার একটা ছোট্ট ভিডিও আমি একটু দেখাই। মানে পেইন্টাররা সেই সময় থিয়েটারে ডিজাইন করছেন, পিকাসোর মতো পেইন্টার
আশা করি বোঝা যাচ্ছে যে ক্রমশ এই যে পুরো যে সারিয়ালিস্টিক একটা অ্যাবস্ট্রাক্ট নেচার থিয়েটারের মধ্যে ঢুকতে আরম্ভ করলো এবং সেটা কন্টেন্টের মধ্যেও ঢুকতে আরম্ভ করলো। যেমন সেই সময়কার ইলিয়টের মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল, তার যে কন্টেন্ট, সে কন্টেন্টের মধ্যে ঢুকতে আরম্ভ করলো। নট অনলি ইলিয়ট, সেই সময় ইটালিতে পিরান্দেল্লো তার যে কন্টেন্ট নিয়ে চলে এলেন, সেটা সেই কন্টেন্টটা সেই সময়কার থিয়েটারের কন্টেন্ট হিসেবে একদম আলাদা। আমি নিজে নাটকটা করেছি, এটা আমি দেখানোর জাস্ট অল্প একটু দিয়ে করে। I'll have you know that we have brought to life here on this stage many immortal works. There, you see? Good. You've given life. You've created living beings with more genuine life than people who breathe and wear clothes. That's real power. তো যাই হোক, 6 ক্যারেক্টার আমি এটা দেখাচ্ছি না এখন। 6 ক্যারেক্টার ইন সার্চ অফ অ্যান অথর থেকে আরম্ভ করে সমস্ত যে যতগুলো নাটক তার কন্টেন্টে এসছে, সেই কন্টেন্ট গুলোই ট্রিট করতে গেলে সেটা কিন্তু খুব একটা রিয়েলিস্টিক নেচারে ট্রিট করা যাচ্ছে না। এবং সেটা এবং লোরকার কন্টেন্টের ক্ষেত্রেও তাই। মানে লোরকার ইয়ারমা যদি আমরা ধরি, এখনো যদি লোরকার ইয়ারমা হয়, তো সেটা এখন আমি একটা ইয়ারমার প্রোডাকশন রিসেন্ট দেখেছি কলকাতাতে। ওই ডিজাইনগত জায়গায় সেটা হচ্ছে কন্টেন্ট আর ডিজাইন, যেটা গন্ডগোল একটা হয়ে যায়। সেটা হচ্ছে যে কন্টেন্টটা এমন একটা জায়গাতে স্ট্রং, কন্টেন্টটা কখনোই রিয়েলিস্টিক ডিজাইনের দিকে যেতে চাইছে না। কিন্তু আমরা অনেক সময় সেটাকে আইডেন্টিফাই করতে পারছি না। কেন আমরা বাংলায় পারি না? বাবা, ভারতবর্ষের অনেক জায়গায় হয়তো মানে আমাদের দু একটা জায়গায় ক্ষেত্রে হচ্ছে, কিন্তু তবুও এটা ভারতবর্ষের আমাদের ডিজাইনারদের ক্ষেত্রে জেনুইন প্রবলেম যে আমরা টেক্সটটাকে আইডেন্টিফাই করতে পারছি না। তার ফলে এই লোরকার ইয়ারমাটাকে আমরা খুব একটা মানে রিয়েলিস্টিক প্লে হিসেবে ট্রিট করে ফেলছি। কিন্তু আদৌ ডিজাইন, কন্টেন্ট ডিজাইন আমরা যদি একটু খেয়াল করে দেখি, এটার মধ্যে রিয়েলিটি নেই হবে। তো তারপর কিন্তু ডিজাইনটা করতে গিয়ে তখন আমরা করতে পারছি না। করতে না পারার একটা ঐতিহাসিক কারণ আছে। We used to have a life. Now we have each other. The insidious, venomous, withering. I want to have each other. কাফকার যদি আমরা ট্রায়াল, আমরা পরপর যদি এই সময়কার পুরো নাটক তার কন্টেন্ট যদি দেখি, ডিজাইনের জায়গা থেকে কখনোই আমাদের মাথায় রাখতে হবে যে এই নাটকগুলো কখন লেখা হয়েছে, সেই সময়কার পরিস্থিতি কি ছিল। পরে তার কন্টেন্ট গুলোকে আমরা যদি এখন খুব রিয়েলিস্টিক ওয়েতে ট্রিট করতে যাই, তাহলে কিন্তু সেটা কন্টেন্টের প্রতি অবিচার করা হয়ে যায়। একই রকম ভাবে পিটার ব্রুকের মারাসাত, আমরা জানি যে এটা এখন এটার ভিডিও কিন্তু অ্যাভেলেবেল। অনুগ্রহ করে তোমরা পারলেই ভিডিওটা দেখো। পিটার ভাইসের মারাসাত বই হিসেবেও মানে নাটক হিসেবেও পাওয়া যায়। একটা নাটক হিসেবে পড়লেও বুঝতে পারবে যে কত ইন্টারেস্টিং একটা টেক্সট লেখা হচ্ছে। পিটার ব্রুক যখন করেছেন, একটা ফিল্মই আছে, পিটার ব্রুক একটা ফিল্মও করছেন। বা সেই সময়কার আরো যারা নাটককার, আইনস্কোর, রাইনোসারাস, এবং সেখান থেকে ফাইনালি আমরা যদি বলি যে ক্রমশ চেঞ্জ হতে হতে, আমি গ্রোটোস্কি পড়ে যাচ্ছি না তার কারণ সেটার পরে মানে আমাদের থিয়েটারের প্রেক্ষিতে আলোচনা করে আর লাভ নেই।
এই যে কোথাও একটা তার স্পেস, তার কন্টেন্ট নিয়ে যে এক্সপেরিমেন্টেশনে যে কাজগুলো ক্রমাগত হতে আরম্ভ করেছিল ইউরোপ জুড়ে, তার সঙ্গে আমাদের ইন্ডিয়ান থিয়েটারে একটা বড় পার্থক্য হয়ে গেছিল অনেকদিন আগে। কোনো কোনো ক্ষেত্রে মাঝে মাঝে দু একটা চেষ্টা হয়েছে, কিন্তু তার কন্টিনিউটি নেই, তারও একটা ইতিহাস আছে। দেবেশ দা, জানি না প্রশ্নটা ঠিক মতো করতে পারবো কিনা, কিন্তু যখন একটা স্ক্রিপ্ট আপনি হাতে নিচ্ছেন, সেটা যদি ধরুন লোরকার কোন স্ক্রিপ্টটি হাতে নিলেন, এবারে আপনি যে বললেন যে অনেক সময় ব্যাপারটা স্ক্রিপ্টের নয়, হয়তো অনেক সময় ডিজাইনে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে হয়তো। এই যে মানে ডিজাইনে যে যাওয়াটা, এই ব্যাপারটা নিশ্চয়ই খুবই কমপ্লেক্স আর কি। এটাকে কিভাবে ডিসাইফার করা যায়, মানে হাউ ডু ইউ গো অ্যাবাউট ইট বেসিক্যালি? এটা নিয়ে আমার একটা দিন আমার ভাবা আছে, তোমার জাস্ট এই কোশ্চেনটা নিয়ে একটা দিন শুধু কথা বলবো। ওকে, আমার সমস্ত নাটকগুলোকে আমি ধরে ধরে দেখো, আমি আমার কথা বলতে পারি। এটার কোনো নির্দিষ্ট একটা পথ হতে পারে না, কিন্তু বুঝতে পারলে, মানে এটাই চূড়ান্ত বলে পৃথিবীতে কিছু হয় না। যে যেভাবে একটা জিনিসকে ডিকোড করে, তুমি রিসিভার বললে ডিকোড করবে, যে যেভাবে ডিকোড করে, এবার আমার ডিকোড করার একটা পদ্ধতি হতে পারে, তোমার ডিকোড করার একটা পদ্ধতি হতে পারে, কিন্তু আসল কথা থিয়েটারের মূল কাজটা হচ্ছে কমিউনিকেট করা। এবার আমার কাছে একটা কন্টেন্ট আছে, আমি যখন টেক্সট পাচ্ছি তার মানে আমার কাছে একটা কন্টেন্ট আছে, আমি এইবার সেটাকে একটা ভিজুয়াল ইমেজে ট্রান্সফার করব অডিয়েন্সের কাছে। এবার সে তার মানে আমার মূল কাজটা হচ্ছে সেই কন্টেন্টটাকে কমিউনিকেট করা টু দ্য অডিয়েন্স। মাঝখানে তো তুমি রয়েছো, তাহলে পুরোটা তোমার সাবজেক্টিভ দেখা, তুমি যেভাবে দেখতে চাইছো। মানে ধরো আমি যেভাবে হ্যামলেট করবো তুমি সেভাবে হ্যামলেট করবে না, আমি যেভাবে সার্চ করবো সেভাবে অর্পিতা সার্চ করবে না। তাহলে প্রত্যেকের সাবজেক্টিভিটি টু দ্য কন্টেন্ট উইল বি ডিফারেন্ট, কিন্তু কন্টেন্টের ইটসেলফ একটা ডিজাইন ডিপেন্ডিং ডিজাইন আছে। এবার সেইটাও ডিপেন্ড করে হচ্ছে স্থান, কাল, পাত্রের উপরে। ধরা যাক আমরা মিডসামার নাইট ড্রিমস থেকে আমাদের যে সমাজবিজ্ঞানী পার্থ চট্টোপাধ্যায় একটা টেক্সট করেছিলেন ড্রিম ড্রিম বলে। টেক্সটটা আমি যখন পড়লাম তখন আর শেক্সপিয়ারিয়ান যে কন্টেন্ট, সেই কন্টেন্টটার যে মূল অ্যাপ্রোচ বলে যেটা হওয়া উচিত, সেইটা থেকে উনি নিজের নাটককার বেরিয়ে গেছেন। কেন ওটা সম্পূর্ণ আর একটা প্রায় মৌলিক নাটকের দিকে চলে গেছে, সিডস রয়েছে মিডসামার নাইট ড্রিমস এর মধ্যে। তার ফলে আমি যখন ডিজাইন করব, আমায় কিন্তু শেক্সপিয়ার দেখলে হবে না, আমাকে ওই কন্টেন্টটা নিয়ে কাজ করতে, পার্থ চট্টোপাধ্যায়ের কন্টেন্টটা নিয়ে কাজ করতে হবে। তো সেই জন্য তখন আমি আর মিডসামার নাইট ড্রিমস এর দিকে যাইনি, আমি বরঞ্চ পার্থ চট্টোপাধ্যায়ের লেখা পড়ে বোঝার চেষ্টা করেছি যে সত্যি সত্যি উনি কিভাবে সাবাল্টার্ন মানুষদের কথা বলেছেন, কেন উনি সাবাল্টার্ন থিওরি নিয়ে এত বড় কাজ করছেন, তাহলে উনি ওনার চোখে কি করে ডিকোডিং হয়েছে মিডসামার নাইট ড্রিমস, এইটা আমি আগে বোঝার চেষ্টা করেছি। ওনার সঙ্গে দীর্ঘদিন ধরে কথা বলে বুঝতে পেরেছি যে এটা কমপ্লিটলি একটা নতুন নাটক হয়ে গেছে। তো তার ফলে মূল সিডটাকে বোঝা, আমাদের কন্টেন্টটা তো আসলে একটা সিড, এই সিডকে কে কিভাবে জল দিচ্ছে, কে কিভাবে সার দিচ্ছে, সেই অনুযায়ী গাছ বাড়বে, তা ফল হবে। এবং সেই দেখার চোখগুলো কিন্তু একটা থেকে আরেকটা আস্তে আস্তে পাল্টে যেতে পারে, এর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। কিন্তু আমি কিভাবে একটা টেক্সটকে ডিল করব, সেইটা দেখার চোখটার আমি কতগুলো পথের হদিশ দিচ্ছি। মানে আমি বলতে চাইছি যে আমরা যেন কোনো কিছু আগে থেকে, ওই যে একটা পদ্ধতি, এবার আমি যে পদ্ধতিতে এখন কাজ করি তাতে আমি কোনো ডিজাইন আগে থেকে তৈরি করি না, সেইটা স্পেসে গিয়ে তৈরি হয়। ফলে এখন আমি প্রথম যখন কাজ করেছি তখন প্রথাগত ভাবে কাজ করেছি, একদম গোড়ার দিকে কিছু নাটকে রিডিং রিহার্সাল, মুখস্থ, কম্পোজিশন, ব্লকিং, বা তারপরে সেটের লোক এসছে, তারপরে কস্টিউমের লোক এসছে, তারপরে লাইটের 2-3 দিন রিহার্সাল হয়েছে, তারপরে শো হয়েছে, মেকআপ হয়েছে। আমি এই পদ্ধতিটা বর্জন করেছি, আমি এভাবে এখন থিয়েটার করিনি দীর্ঘদিন। এটা বর্জন করেছি, তার কারণে আমি করতে গিয়ে বুঝেছি যে এই পদ্ধতিটা আমার সামগ্রিক কাজের ক্ষেত্রে আমি যেভাবে কাজটা দেখতে চাইছি, যে ভিজুয়াল ডিজাইনটার মধ্যে দিয়ে আমি যেতে চাইছি, সেটার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা হয়ে যাচ্ছে। তো ধরো তাহলে আগে আমি কি করেছি, এখন আমি কি করছি এবং কেন করছি, আমি এইটা নিয়ে একদিন ডিসকাস করবো। তাহলে সেক্ষেত্রে হয়তো তুমি তোমার একটা নিজস্ব পথ
তুমি কি করেছো তো আমি জানি না, তুমি একটা পথ খুঁজতে পারবে। আচ্ছা তাহলে আমার কি অন্যরকম ভাবেও আরেকটা পথ ভাবা যেতে পারে কি? আমি যেভাবে করি আমাদের আসলে পুরো জিনিসটা নির্মাণ পদ্ধতির সঙ্গে জড়িয়ে আছে। আমি একটু খালি বলতে পারি যে আমি ফাইনালি কি আউটকামটা এলো তার থেকেও বড় গুরুত্বপূর্ণ একজন ডিরেক্টর কি করে একটা কন্টেন্টকে সঙ্গে এনকাউন্টার করছে, সেই এনকাউন্টার করার পদ্ধতিটা কি, সেই পদ্ধতিটা যদি পাল্টাতে যায় তাহলে কিন্তু এন্ড প্রোডাক্টটাও পাল্টাতে যায়।